নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো মেষ রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বর মাসটা মেষ রাশির পরিবর্তনের মাস, কারণ লগ্নপতি রাশি পরিবর্তন করবে, লগ্নপতি ভাব পরিবর্তন করবে। তো তিনি পরিবর্তনের সূচনা করবেন, তিনি কিছু পরিবর্তন জীবনে আনবেন। কোন কোন ক্ষেত্রে? আর্থিক ক্ষেত্রে, মানে অর্থের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, তো সম্পর্কের ক্ষেত্রে, সমস্ত রকমের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, পারিবারিক অবস্থা, সমস্ত কিছু পরিবর্তন এই মাসে সম্ভব হবে এবং আমূল পরিবর্তন হবে এবং অনিবার্যভাবে পরিবর্তন হবে। কেন হবে তার প্রতিটি কথায় আমি যুক্তি দিয়ে বুঝিয়ে যাব। গ্রহ, নক্ষত্র, রাশি, ভাব সমস্ত কিছু সঙ্গে সঙ্গে সম্পর্ক দিয়ে দেখিয়ে বুঝিয়ে যাব। হাওয়ায় কথা আমি বলি না, আর বলতে ভালোবাসি না, তাই হাওয়ায় কথা বলবো না। আর আমি যেটা বলবো গুছিয়ে একদম সম্পর্ক তৈরি করে যুক্তি দিয়ে বোঝাবো। মন দিয়ে শুনতে হবে। ভিডিওটা যতটা সম্ভব সংক্ষিপ্ত করার এবং প্রাসঙ্গিক করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এই মাসের প্রথম দিকে বৃহস্পতি থাকবে মিথুনে আগের মতনই, শনি রাহু আগের মতনই, শনি মিনে আর রাহু কুম্ভে থাকবে। এই বড় গ্রহ হয়ে গেল। কেতু সিংহে থাকবে। এই মাসে রাশি পরিবর্তন করবে আমাদের শুক্র, রবি, মঙ্গল ও বুধ, এই 4 গ্রহ রাশি পরিবর্তন করবে। এদের সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে ফার্স্ট দিনটা মানে সেপ্টেম্বরের যে প্রথম দিন, সেই দিনটা শুক্র থাকবে কর্কটে, পুষ্যা নক্ষত্রে, মানে ধনপতি চতুর্থভাবে। ঠিক আছে, এটা 1 নম্বর ভালো একটা পজিটিভ দিক। কেন পজিটিভ সেটা বলছি। রবি, বুধ এবং কেতু একসঙ্গে পঞ্চম ভাবে থাকবে, সেটাও একটা ভালো যোগ। কারণ রবি আর বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য রাজযোগ তৈরি করে, এটা তোমরা জানো। এটা গেল। আচ্ছা, মঙ্গল আগের মতনই আমাদের প্রথম দিকটা মানে রাশি পরিবর্তনের আগে, অর্থাৎ 13 সেপ্টেম্বর পর্যন্ত তিনি থাকবেন আমাদের ষষ্ঠভাবে কন্যা রাশিতে। আর 14 সেপ্টেম্বর তিনি কন্যা থেকে রাশি পরিবর্তন করে চলে যাবেন তুলা রাশিতে এবং নক্ষত্র পাবেন স্বনক্ষত্র, চিত্রা নক্ষত্র, মানে তিনি আরো শক্তিশালী হবেন। অন্য জ্যোতিষীরা বলবেন, ভয় দেখাবেন যে মঙ্গল নিচস্থ হচ্ছে, সর্বপ্রকার অমঙ্গল আসবে, অনেক কিছু অমঙ্গল হতে পারে, এই ঘটনাগুলি ঘটবে, এগুলো হবে। কিন্তু আমি বলছি যেমন আছে তেমনই হবে, বরং তার থেকে ভালো হবে। শুনে রাখো, কিচ্ছু হবে না, বরং মঙ্গল আরও স্ট্রং হবে। এবং মঙ্গল লগ্নপতি স্ট্রং হলে অনেক দুর্ঘটনা যদি হয়েও থাকে তার থেকে আমরা রেহাই পাবো, বাঁচবো, তার থেকে আমরা ভালো সুযোগ পাবো। একটা সম্ভাবনা তৈরি হবে, সুযোগ তৈরি হবে। চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ আসা মানে হলো নতুন পথ খুলে যাওয়া। তো চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না, আর কোনোভাবে তাকে এড়িয়ে যাওয়া যাবেও না, আর এড়িয়ে গেলে চলবেও না। তাই যাই আসুক না কেন আমরা পজিটিভ দিকে থাকবো, পজিটিভ কথা ভাববো, বলবো, এবং সেটা হলে পজিটিভ ঘটনা ঘটতে বাধ্য। এটা মনে রাখার দরকার, সব সময় মনে রাখতে হবে পজিটিভ ঘটনা ঘটবে। আর সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আমার নিজের মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা করার উপরে। তাহলে আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। কারোর ফাঁদে বা আলতু ফালতু কথায় কানে ঢুকিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব না এবং নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আনবো না। ব্যাস। এইবারে হলো 15 সেপ্টেম্বরের কথা বলবো। 15 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি ওই দিনটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট দিন। কিরকম? চন্দ্র ও বৃহস্পতি থাকবে একসঙ্গে আমাদের তৃতীয় ভাবে, একটা গজলক্ষ্মী যোগ তৈরি করবে। তার এফেক্ট ভালোই হবে। তার এফেক্ট হচ্ছে যে রাজযোগ তৈরি করে, মানে রাজার মতন ফল আমরা পাবো। সেটা আমি সাপ্তাহিক রাশি ফলে তখন বলবো। আর এই আগে আমি অবস্থানগুলো বলে রাখি, কি কি পরিবর্তন হচ্ছে এই মাসে সেটা আমি বলে রাখি, তারপরে ফল বিচার করতে চলে যাব। আচ্ছা, রবি, শুক্র, কেতু একসঙ্গে থাকবে পঞ্চম ভাবে। কবে? 15 সেপ্টেম্বরের কথা বলছি, হারিয়ে গেলে চলবে না। বুধ থাকবে আমাদের ষষ্ঠ ভাবে। বুধ 1 বছর পর কন্যা রাশিতে স্বক্ষেত্রী হবেন, তো সেটা হচ্ছে 15 তারিখে। ঠিক আছে, তো বুধ স্বক্ষেত্রী হবেন, একা থাকবেন এবং শনির দৃষ্টিতে আসবেন। বুধ শনি এই জড়িটা খুব ভালো। এই তাহলে দুটো দিন 15-16 এই দুটো দিন খুব ভালো একটা ফল আমরা পাবো। কোন কোন ক্ষেত্রে?
যোগাযোগ তৈরি করার ক্ষেত্রে, ঋণ শোধ করার ক্ষেত্রে, বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে, ব্যবসায় নতুন ডিল আসার ক্ষেত্রে, ব্যবসা বা অর্ডার যারা এরকম অর্ডার সাপ্লাই যারা ব্যবসা করে তাদের জন্য ভালো। অর্থের আমদানি হবে, হঠাৎ করে অর্থ আসবে, বিচার পাবো, জাস্টিস হবে, বহুদিন ধরে কোনো কাজ ঝুলে থাকা অবস্থায় ছিল এরকম কোনো কাজগুলো ফিনিশ হবে, এই কাজগুলো আমাদের শেষ হবে, আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হবে, একদম ফুলফিল হবে, যেমন করে আমরা চাইছি যে এই কাজগুলো হলে আমাদের দুটো টাকা হবে, এরকম পাওনা টাকা আদায় যাকে বলে, ঋণ শোধ হওয়া, পাওনা টাকা আদায় হওয়া, ঋণ কিছু যারা চাইছো তারা ঋণ পাবে। এবং শনির সঙ্গে বুধের এই যে দৃষ্টি বিনিময়টা খুব ভালো ঘটনা ঘটায়, শনির জন্য ভালো, বুধের জন্য ভালো। তাহলে কোন জায়গা থেকে আমরা পাবো? কোনো বন্ধু বহুদিন আগে টাকা নিয়ে চলে গেছিল, দেব করে দিচ্ছিল না, হচ্ছে যে এরকম মানে দিন দিচ্ছিল বারবার, সেরকম কোনো বন্ধু বা পাওনা টাকা নিজে এসে দিয়ে যাবে। অনেক কিছু পাওনা তাগাদা করলে আমরা পাবো, ঋণ শোধ হবে, আবার ঋণ করতেও পারবো। শনি কোনো বন্ধু অবিচার করেছিল, শুধু টাকা পাওয়ার ক্ষেত্রে নয়, কোনো বন্ধু আমাদের সঙ্গে কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অবিচার করেছিল, তারা এবার শাস্তি পাবে, তাদের এবার শাস্তি হবেই, তারা শাস্তি পাবে এবং আমাদের বিচার মানে আমরা বিচার পাবো। তো এই ঘটনাগুলো ঘটবে। 1 বছর পর বুধ স্বক্ষেত্রী হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এগুলো হবেই। আচ্ছা, এরপরে যেটা বলবো যে আমাদের 15 তারিখের কথা এখনো আছে। আমি 15 তারিখে মঙ্গলকে আমরা পাবো, আমাদের লগ্নপতি মঙ্গলকে আমরা পাবো তুলা রাশিতে, চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্র মঙ্গলের নিজের নক্ষত্র, মঙ্গল স্ট্রং থাকবেন, নিজের নক্ষত্রে থাকবেন, আনন্দে থাকবেন, তাই ভয় পাওয়ার কিছু নেই। মানে তুলায় গেল মানেই যে ভয় পেয়ে যাব এবং খারাপ ঘটনা ঘটবে তেমন কিছু নয়। ভয় আছে সেটা পরে বলবো, যখন তিনি রাহুর নক্ষত্রে যাবেন তখন ভয় থাকবে। কিছু কি নিয়ে ভয়? ওই যে দাম্পত্য সম্পর্ক, ওই যে ব্যবসা, ওই যে শরীর স্বাস্থ্য, এই সমস্ত নিয়ে ভয় থাকবে। তো সেইগুলো ব্যাপারে সাবধান থাকলেই আমরা বিপদটা এড়িয়ে যেতে পারবো। কিছু কিছু ব্যাপার আছে বা পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেগুলো করলেই আমরা এড়িয়ে যাব বিপদ, ব্যাস এটাই হলো ব্যাপার। আমি চলে যাব তারপর 30শে সেপ্টেম্বর। 30 তারিখ দিনটা কেমন হবে আমি এগুলো আগে বলে রাখি, যে গ্রহগুলো কেমন মানে কিভাবে অবস্থান করছে, কোন রাশিতে কোন ভাবে অবস্থান করছে, তারপরে অবস্থান ফলগুলো বিচার করে চলে যাব। তো 30 তারিখে দেখতে পাচ্ছি বৃহস্পতি একা হয়ে গেছে, শুক্র কেতু একসঙ্গে সিংহে আছে, রবি বুধ একসঙ্গে কন্যা রাশিতে ভালো একটা যোগ তৈরি করে আছে, রাজযোগ তৈরি করে আছে, মঙ্গলও সেই তখন 7ই নক্ষত্রে আছে। এই যে সেপ্টেম্বরের শেষের দিকে মঙ্গলকে আমরা রাহুর নক্ষত্রে পাবো। তো এই সময় একটু ভয়, মানে সেপ্টেম্বরের শেষ দিকটা কয়েকটা দিন সাবধান থাকতে হবে। আর যেমন শনি রাহু আগের মতন ছিল তারা সেই জায়গায় থাকবে। এই হলো আমাদের প্রথম দিনটা 15 সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বরের একটা গ্রহগত অবস্থান। তারপরে আমি এবারে ফল বিচারে চলে যাব। প্রথমত যেটা আমি বলবো যে এই মাসে যে প্রথম থেকে, আমি আবার বলে রাখি রাশি পরিবর্তনের কথাগুলো। বুধ 15 সেপ্টেম্বর এবং শুক্র 15 সেপ্টেম্বর রাশি বদল করে বুধ চলে যাবে আমাদের সিংহ থেকে কন্যায়, আর 15 তারিখে শুক্র কর্কট থেকে সিংহে আসবে। কি ফল বলছি, ফল তো হবেই, ফলের পরিবর্তন হবে। যখন রাশি পরিবর্তন যখন হচ্ছে তাহলে ফলেরও পরিবর্তন হবে। আমি একটা একটা করে বলে রাখি, আগে তো পরিবর্তনের দিনগুলো বলে রাখি যে কবে থেকে হবে। তারপরে রবি 17 সেপ্টেম্বর তিনিও যাবেন সিংহ থেকে কন্যায়, আর মঙ্গল 14 সেপ্টেম্বর তিনি যাবেন কন্যা থেকে তুলায়। তাহলে এই মাসে 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে। তার যে ফল হবে সেগুলো বলছি, তবে তার আগে যখন রাশি পরিবর্তন করবে না তখন কি হবে সেটা আগে বলে রাখি। তো এইবারে দেখতে পাচ্ছি প্রথম দিনটা, মানে সেপ্টেম্বরের প্রথম দিনটাকে আমরা পাচ্ছি শুক্রকে একেবারে সক্ষেত্রী না, মানে চতুর্থ ভাবে পাচ্ছি আমরা, মানে মেষ রাশির চতুর্থ ভাব। কোনটা? মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। তাহলে 1 থেকে 4 নম্বরে গেলাম, 4 নম্বর ঘরে গেলাম। 4 নম্বর ঘরটার নামটা কি? কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র, চন্দ্রের ঘরে শুক্র এসেছে। তাহলে শুক্র আর চতুর্থ ঘরটা কি না, আমার মন, আমার নিজের পরিবার, আমার ঘর, আমার বন্ধু বান্ধব, এরা হচ্ছে আমার চতুর্থ ভাবের, ওই ভাব থেকে আমরা বিচার করি। এখন
যদি ওই শুক্র আমার ঘরে এসে গেল, শুক্র কি করে, কি কন্ট্রোল করে? শুক্র কন্ট্রোল করে আমার ধনভাব, মানে আমি কতটা সঞ্চয় করতে পারবো, কতটা সম্পদ বৃদ্ধি করতে পারবো, এটা টোটাল সারা জীবনের জন্য কন্ট্রোল করে মেষ রাশির জন্য কে? শুক্র। তাহলে শুক্র আমি কতটা সম্পদ সঞ্চয় করতে পেরেছি, মানে সম্পদের দেবতা। তাহলে সম্পদের দেবতা কোথায় এসে গেছে? আমার ঘরে এসে প্রবেশ করেছে। তিনি কি করবেন? ডেফিনেটলি আমার সম্পদ বৃদ্ধি করবেন, আমার ঘরে সম্পদ বৃদ্ধি হবে। শুক্রকে বলা হয় লক্ষ্মীপুত্র, তিনি সম্পদ ও ঐশ্বর্যের দেবতা। তিনি সমস্ত সম্পদ, সুখ, ঐশ্বর্য, সাফল্য নিয়ে এসে আমার ঘরে প্রবেশ করবেন। তাহলে আমার মোটামুটি আমি বলতে পারি যে 1 থেকে আমাদের ওই যে 14 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আমাদের ঘরে সম্পদ বৃদ্ধি করবেন। তাহলে লক্ষ্মী লাভ হবে। জমি, বাড়ি, বাহন যারা চাইছো কিনতে, তারা এর মধ্যে কিনতে পারো, এবং এটা অনেকের লাভ হয়ে যাবে। যোগ চলছে, চেষ্টা করলে যোগটা সাকসেসফুল হবে, এটাই নিয়ম। আচ্ছা, এরপরে শুক্রের জন্য বললাম। আচ্ছা, এরপরে শুক্র আবার রাশি পরিবর্তন করে চলে যাবে আমাদের 14 তারিখে, 14 না 15 তারিখে। কোথায় যাবে? কর্কট থেকে সিংহ রাশিতে। এখন সিংহে যখন যাবে তখন রবির সঙ্গে গিয়ে ঢুকবে, একসঙ্গে গিয়ে ঢুকবে। তাহলে 15 আর 16 এই দুটো দিন বলবো যে সন্তানের জন্য এবং শিক্ষার জন্য, এবং সন্তানের শিক্ষার জন্য আমাদের কি হবে? খরচ হবে, এবং বেশ ভালোই খরচ হবে। ওই দুটো দিন সাবধান থাকতে হবে সন্তান সংক্রান্ত বিষয়ে, শিক্ষা সংক্রান্ত বিষয় এবং প্রেম সংক্রান্ত বিষয়, তাহলে যাতে বাজে খরচ না হয়। কারণ রবি আর শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র দোষ তৈরি করে। দারিদ্র দোষ 2 দিনের জন্য হবে। দারিদ্র দোষ মানে হলো, মানে এমন হবে টাকা থেকেও আমি দরিদ্র মনে হবে, এরকম একটা ব্যাপার। মানে কি হবে? তার মানে হলো আমি ওই 2 দিনে এই সমস্ত খাতে খরচা করে ফেলবো। কোন খাতে? ওই যে আমার দাম্পত্য সম্পর্ক, শুক্র আমাদের দাম্পত্য জীবনটা দেখে, দাম্পত্য জীবন আর ব্যবসা। তাহলে কেউ ব্যবসার জন্য ইনভেস্ট করতে পারে, তার জন্য হাতে কিছু টাকা পয়সা বেরিয়ে যাবে। দাম্পত্য সম্পর্ক মানে দেখা গেল যে সামনেই পুজো আসছে, তো তার জন্য কেনাকাটা করতে পরিবারের জন্য বা দাম্পত্য সাথীর জন্য হয়ে গেল যে তার জন্য কিছু কেনাকাটা হয়ে গেল, খরচা হয়ে গেল, এইরকম যোগ হবে। এবং সন্তানের জন্য, শিক্ষার জন্য, তার শিক্ষার জন্য, প্রেমের জন্য এরকম ব্যয় হবে 15, 16, 17। আর 17 তারিখে তার প্রভাবটা পড়বে না, কিন্তু 15 আর 16 তারিখে এইগুলো বেশি হবে। 17 তারিখে কি হবে? 17 সেপ্টেম্বর সেদিন বিশ্বকর্মা পুজো, সেদিনটা রবি চলে যাবে ভাদ্র সংক্রান্তি, সেদিন হচ্ছে অরন্ধন দিবস। ওই দিন চলে যাবে রবি। কোথায় যাবে? রবি যাবে কন্যা রাশিতে। তাহলে রবি আর শুক্রের যে জড়িটা চলছিল, সেই জড়িটা চলে যাবে, মানে ভেঙে যাবে, এবং রবি শুক্র থেকে ছেড়ে চলে যাবে একেবারে সিংহ থেকে ছেড়ে কন্যায় যাবে। আবার পরের বছর 1 বছর পরে আবার তিনি স্বক্ষেত্রী হবেন, অর্থাৎ রবিদেব 1 বছর পরে সিংহ রাশিতে আবার আসবেন। ঠিক আছে? তাহলে এই হলো একটা মানে আমি এবার তাহলে কি হবে? 17 তারিখের পর থেকে আবার একটু যেমন হচ্ছিল, রবি চলে যাচ্ছে আমাদের ষষ্ঠ ভাবে, পঞ্চমপতি ষষ্ঠ ভাবে। তাহলে সন্তানের জন্য ঋণ হতে পারে, ঠিক আছে? তাহলে শিক্ষার জন্য ঋণ হতে পারে। তো আবার এটা পজিটিভও হবে, ঋণ না হয়ে ঋণ মুক্ত হওয়া যাবে। তো এরকমও ঘটনা ঘটবে। আর বুধ আর রবি তখন ষষ্ঠভাবে একসঙ্গে থাকবে, দিয়ে কি করবে? বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। তাহলে রাজযোগ তৈরি করবে, তো রাজযোগের ফল আমরা পাবো, পজিটিভ ফল আমরা পাবো। কি পাবো? না ঋণ শোধ হবে, অনেকের ঋণ শোধ হবে, ঋণ থেকে আমরা মুক্ত হব। আর তাহলে আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, একদম ডেফিনেটলি। আর আরেকটা কথা যেটা হচ্ছে, সম্পদের দেবতা 17 সেপ্টেম্বর চলে যাবে আমাদের, যেটা বলেছি যে সিংহ রাশিতে, মানে পঞ্চম ভাবে। তাহলে সন্তান থেকে আমরা উপকৃত হব, সন্তান থেকে আমরা তার থেকে আমরা কিছু পাবো, যাতে আমাদের পরিবার বা আমাদের জীবন বা আর্থিক জীবন সমৃদ্ধ হয়। তাহলে সন্তান থেকে গুড নিউজ আমরা পাবো। তাহলে এরকম কিছু ঘটনা ঘটবে। আচ্ছা, অল্প হলেও ঘটবে। আচ্ছা, এরপরে যেটা বলছি, তাহলে শুক্র আর রবির ব্যাপারটা হয়ে গেল। রবি বুধের সঙ্গে যোগ দিল, ভালো একটা যোগ তৈরি করলো। তাহলে ওই জায়গায় ষষ্ঠভাবে মানে ঋণ ভাবে মুক্তি, রোগ থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি আমরা পাবো। এটা হলো ব্যাপার। তারপরে মঙ্গলদেব কি ফল দেবেন? মঙ্গলদেব ওই কবে? 14 সেপ্টেম্বর যাবেন কন্যা থেকে
তুলায়, তাহলে গিয়েই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবেন, তখনই তিনি আরো স্ট্রং হয়ে যাবেন। এরপরে একটা কথা বলবো, যদি শুক্র এই যে রবির সঙ্গে আছে, শুক্র আমাদের সিংহ রাশিতে আসছে, মানে শুক্র মানে গোলাপ ফুল বা সুন্দর ফুল যদি আগুনে পড়ে তার কি অবস্থা হবে, সে ফুলটা নষ্ট হয়ে যাবে। তার মানে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে, কারণ শুক্রের সঙ্গে কেতু যুক্ত হবে। অনেকের বিবাহ বিচ্ছেদ হতে পারে, দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে এরকম, বা ব্যবসায় ক্ষতি হতে পারে, ব্যবসাতে খুব একটা উন্নতি হতে চাইবে না কয়েকটা দিনের জন্য, সাবধান থাকতেই হবে, এইটুকু ব্যাপার, ভয়ের কিছু নাই, তবে সাবধান থাকাটা ভালো। আচ্ছা, সেপ্টেম্বরে কবে থেকে ওটা হবে? এই যে 15 সেপ্টেম্বর থেকে একেবারে বাকি সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত, এই যে 15টা দিন কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে? দাম্পত্য সম্পর্কে, প্রেমের সম্পর্কে, ব্যবসা ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এইগুলো থেকে আমরা সাবধান থাকব। এর জন্য অতিরিক্ত ব্যয় হবে এবং সেই ব্যয় আমাদের বহন করতে হবে, এবং সেই ব্যয়টা নেগেটিভ ব্যয় হবে, তার কোনো ফল পাওয়া যাবে না, খরচ হয়ে যাবে, এটা খুব বাজে ব্যাপার। আচ্ছা, দাম্পত্য জীবন নিয়ে প্রত্যেককে বলবো সাবধান থাকতে হবে। তবে একটা আশার কথা হলো যে লগ্নপতি চিত্রা নক্ষত্রে সপ্তমভাবে যাচ্ছেন, মানে হলো সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হলেও যদি আন্তরিক চেষ্টা থাকে দুপক্ষের, তাহলে কিন্তু সম্পর্কটা টিকে যাবে, একেবারে বিচ্ছেদ হওয়ার দিকে যাবে না। ব্যবসায় প্রথম দিকে ক্রাইসিস হলেও ব্যবসাটা আবার উঠে দাঁড়াবে, তাই আমি বলবো যে লড়াইটা চালিয়ে যাওয়া ভালো। লড়াই চালাতে পারলে আমরা আবার রিকভার করতে পারবো, আবার কাম ব্যাক করতে পারবো। সময় খারাপ যায়, আবার সময় ভালো আসে, ঠিক আছে? এইটা মনে রেখে আমরা, মঙ্গলদেব যেহেতু চিত্রা নক্ষত্রে যাচ্ছেন, চিত্রা আমাদের নিজেদের মঙ্গলের নক্ষত্র, সব কিছু মঙ্গল করবেন, তবে ক্রাইসিস দেবেন। ক্রাইসিস দেওয়ার জন্য কে আছেন? শুক্র। তাই বলবো মেষ রাশির প্রধান শত্রু শুক্র, এবং শুক্রর জন্য কোনো রত্ন না পড়ে তার উপায় করা বা তার দান করা ভালো। তাহলে শুক্রের দান কিভাবে করতে হয়? শুক্র হচ্ছে আমাদের হচ্ছে যে শুক্রের জন্য সব থেকে বেস্ট ওয়ে হলো রেমেডি করা, আমাদের বাচ্চা মেয়েদেরকে, কুমারী মেয়েদেরকে দান করা কোনো কিছু, সাদা দ্রব্য, সেটা খাওয়ানো যেতে পারে, সাদা পায়েস খাওয়াতে পারি, সাদা মিষ্টি খাওয়াতে পারি, সাদা ফুল ওদেরকে দিতে পারি উপহার। তো যে কোনো সাদা জিনিস আমি কুমারী মেয়েদের, যারা 10 বছরের নিচে আছে, এই সমস্ত মেয়েদেরকে যদি দান করতে পারি রেগুলার বেসিসে, আর যদি রেগুলার নাও হয় তাহলে আমরা অন্তত শুক্রবার দিন আমরা দান করব, কারণ শুক্র আমাদের শুক্রের দেবীকে দুর্গা, দুর্গা মা কুমারী, আমাদের যে আমাদের কন্যা কুমারী, শুক্রের দেবীকে মা দুর্গা বেশি খুশি হয়, যা মানে তাদের মানে মা দুর্গা অধিষ্ঠান করে কুমারী কন্যাদের মধ্যে বেশি করে, তাই কুমারী কন্যাদেরকে খাওয়ালে, তাদেরকে দান করলে মা দুর্গা খুশি হবেন, তার সঙ্গে শুক্রদেব খুশি হবেন, তার ফলে শুক্রদেব ভালো ফল দেবেন। কোন দিকে? দাম্পত্য সম্পর্ক, ব্যবসা, সম্পদ বাড়বে, ঐশ্বর্য বাড়বে, সুখ বাড়বে। এই শুক্র যদি ভালো না থাকে কারোর, পয়সা থেকেও তার জীবনে শান্তি সুখ আসে না। এটার জন্য এই উপায়টা করলে খুব ভালো হয়, ঠিক আছে? খুব কম পয়সায় সাদা পায়েস খাওয়াতেই পারি, আর সাদা মিষ্টি দুটো রসগোল্লা কিনে খাওয়াতেই পারি, কোনো অসুবিধা নেই। কুমারী কন্যা মা দুর্গা স্বয়ং, ওদেরকে স্বয়ং মা দুর্গা ভেবে যদি আমরা এটা করতে পারি, সারা জীবন উপকার সে ফল ভোগ করতে পারবে। হ্যাঁ, রেগুলার বেসিসে করতে হবে, করে যেতে হবে, একদিন করলে হবে না। চলে যাচ্ছি পরবর্তী দিনেরগুলোর কথায়, যে তাহলে এই বৃহস্পতি আমাদের যে ভাগ্যপতি, তিনি আমাদের তৃতীয়ভাবে আগের মতনই থাকছেন, নক্ষত্র পরিবর্তন করে তিনি গেছেন পুনর্বসু নক্ষত্রে। এটা ভাগ্যের জন্য ভালো, তৃতীয় ভাবের জন্য ভালো। তৃতীয় ভাবে যে সমস্ত মানুষেরা থাকেন তারা আমাদের প্রতি সদয় হবেন, তারা আমাদের প্রতি, ওই যে বললাম, যে আত্মীয়রা, যে ভাই বোনেরা, যে বন্ধুরা আমাদের সঙ্গে অবিচার করে চলে গেছিল, তারা এবার তাদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ফিরে আসবেন, এবং তারা এমনভাবে ফিরে আসবে মনে হবে যেন বিচার আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো এরকমই একটা সময় এসেছে, সেই সমস্ত তৃতীয়ভাবে ভালো ফল পাবো আমরা, মানে দ্বাদশভাবে ভালো ফল পাবো। অনেকে বিদেশ যাত্রা করতে পারে, শিক্ষার জন্য, কর্মের জন্য বিদেশ যাত্রা করতে পারে। কর্মপতি শনি তিনি এখন আছেন বক্রী হয়ে, তো অনেকে বিদেশ গমন করতে পারে। এগুলো হবেই, অনেকের ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে না হলেও, এবং অল্প হলেও হবে, এটুকু বলতে পারি। আমার সামান্য শিক্ষা ও সামান্য জ্ঞান দিয়ে চেষ্টা করলাম এই মাসের রাশিফলটা বলার, আর ঘটনাগুলো যেগুলো হলে আমাদের জীবনে ও ভাগ্যে মনে হবে যে একটু পরিবর্তনের দিকে যেতে পারে আগামী দিনটা বা আগামী ভবিষ্যৎটা, তো সেই ঘটনাগুলো
একটু একটু করে হলেও ঘটবে এই মাসে। সেপ্টেম্বর মাসটা মেষ রাশির জন্য খুব খারাপ না, কারণ আমি বলেছি যত বিপদই আসুক না কেন বিপদ থেকে উদ্ধার আমরা পেয়ে যাব, কারণ মঙ্গল আছে স্বনক্ষত্রে। তো স্বনক্ষত্রে থাকা খুব ভালো ফল আনে এবং শুভ ঘটনাগুলো ঘটাতে সাহায্য করে। তো বিপদ তো বাড়াবেই, শত্রু তো থাকবেই, শত্রু থাকলেও তারা আমাদের কাবু করতে পারবে না বা কোনো রকমের বেগ দিতে পারবে না বা কোনো কষ্ট দিতে পারবে না। ওরা ওদের কাজ করবে আর আমরা আমাদের কাজ করব কি না, আমরা আমাদের যোগ্যতা, আমাদের ক্ষমতা, আমাদের শিক্ষা দীক্ষা দিয়ে আমরা সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসার মতন পথ পাবো। ঈশ্বরের কৃপায় আমরা সেই পথ পাবো এবং সেখান থেকে বেরিয়ে আসবো সাকসেসফুল। আমরা যেরকম মানুষ হতে চাই সেভাবে আমরা হতে পারবো এই মাসে। তাহলে আমি বলবো যে আমি আরেকটা কথা বলছি, 7:30 সময় চলছে, মেষ রাশিকে বলবো সব সময় প্রতিদিন বজরং বাণ পাঠ করতে, বজরং বলির জন্য যা ক্রিয়াকর্ম আছে সেগুলো রোজ করতে। রোজ যদি 3 বেলা করে হয় 3 বেলায় এই বজরং বাণ পাঠ করতে হবে। পাঠ করলে খুব ভালো ফল পাবো। তো কি পাবো না, এই যে কাজে গতি আসবে এবং শনিদেবের যে অশুভ প্রভাব সেখান থেকে আমরা রেহাই পাবো। এমনিতেই শনি এখন দ্বাদশভাবে আছে। তো দ্বাদশভাবে মানে যেটা হলো যে কর্মপতি দ্বাদশভাবে থাকা মানে হলো, বা একাদশপতি দ্বাদশভাবে থাকা মানে হলো যে আয়ের থেকে ব্যয় বেশি হবে এবং কর্মক্ষেত্রে হয়রানি বেশি হবে, মানে চাপ থাকবে, এগুলো চলতে থাকবে। তবে আবার বলছি যে এইটা যে সব সময় হবে তাও নয়, আবার এখানে যে শুধু কষ্টই আসবে তাও নয়। কষ্ট আসা মানে হলো পরবর্তীকালে সেগুলো আমাদের সামনে সুযোগ হয়ে চলে আসে, সুযোগ বা সম্ভাবনা হয়ে দাঁড়ায়। তো প্রথম দিকে আমরা যদি কষ্টটাকে ফেস করি তাহলে সেইগুলোকে পরবর্তীকালে আমরা সুযোগে কনভার্ট করতে পারবো এবং সেই সুযোগটা কাজে লাগালে আমরা জীবন ও ভাগ্য পরিবর্তন করতে পারবো। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমি এমন কিছু মানুষ নই যে সবাই আমার কথা মন দিয়ে শুনবে খুব মুগ্ধ হয়ে, তা তো নয়। ভিডিও বড় করলে লোকে দেখবে না। অনেক কিছু বলতে ইচ্ছে করে আর অনেক কিছু বলতে চাইও, কিন্তু আমি কোনো মহাপুরুষ নই যে আমি একবারে মুগ্ধ হয়ে দেখবে লোক। সেই জন্য ভিডিও ছোট রাখতে হয়। বলেছিলাম প্রথমে যে সংক্ষিপ্ত করে বলবো, তাও অনেক বড় হয়ে গেছে। এইটুকু এই জন্য ক্ষমা চাইছি। ঠিক আছে, তবু দেখলে আমি মনে করবো হ্যাঁ অনেকটাই ভালো লাগলো। কমেন্ট করে জানাবেন যে কেমন সবাই কি হলো। ভালো থেকো সবাই, নমস্কার।